তোর হয়ে গেছে, এবার আমার পালা, আমার পালা। এইবার আমি পাইলাম। মিনা, না। হ্যাঁ দাদা। চল, তোকে মা ডাকছে। প্রভা, তোকেও মা ডাকছে, চল। দাদা, মা তো সব সময় ডাকে। তুমি যাও, আমরা একটু পরে যাব। আরে না না, ওনারা এখনই ডাকছে, চল। তুমি দেখতে পাচ্ছ না যে আমরা খেলছি এখন? অনেক হয়েছে খেলা, চল। তোদের শাড়ি কেনার সময় এসে গেছে। শাড়ি? দাদা, মা সত্যি সত্যি শাড়ি কিনবে? হ্যাঁ, কাল রাতে তোদের দুজনের বিয়ে। বিয়ে? অরুণদা, তুমি আমাদের সঙ্গে মজা করছো না তো? সত্যি যদি মজা করতাম। কার সাথে হবে আমাদের বিয়ে? কে হবে আমাদের বর? সেই যে সবারই বর, ভগবান। এবার চল। চল, চলো। 9 বছরে দুটি সরল শিশু মিনা আর প্রভা, সারল্যের চাদরে জড়ানো। এবার তারা শাড়ি পরতে চলেছে। ওদের দুজনের এই বিষয়ে কোনো আন্দাজই ছিল না যে কি হতে চলেছে। ওরা তো শুধুমাত্র নতুন কাপড় আর আসন্ন উৎসবের আনন্দে অন্যান্য সব বাচ্চাদের মতোই মেতেছিল। দুধের দাঁতও ভালো করে পড়েনি এদের, আর এই বাচ্চাগুলোকে একটা ভয়ঙ্কর অমানবিক রীতি গিলতে চলেছিল। আর তারপর এলো সেই কালো রাত, আর শুরু হলো সেই সব রীতি যা পূর্ণিমা তিথিকেও অমাবস্যা বানিয়ে দেয়। মিনার প্রভা ছাড়াও এই সামগ্রিক ধ্বংসে আরো অনেক বাচ্চা যুক্ত ছিল।
সবার সম্মতি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তোমরা সব মায়েরা নিজেদের ইচ্ছেতে দেবী মায়ের কাছে মেয়েকে নিবেদন করছো। হ্যাঁ হ্যাঁ। তবে এটাও নিশ্চয়ই জানো আজ থেকে এই বাচ্চারা দেবী মায়ের হয়ে গেল। আচ্ছা। কোনো জোর করা যাবে না। না না করবো না। এরা চিরকাল তো ছোট থাকবে না, বড় হয়ে মত পরিবর্তন করতে পারে, নিজের মর্জিতে চলতে পারে, দেবী মাকে ছেড়ে দেবার কথা বলতে পারে। তখন দেবী মায়ের সম্মান তোমরা রাখতে পারবে? বোঝাতে পারবে ওদের? আটকাতে পারবে ওদের? না, আমরা তেমন কিছু হতে দেবই না। হ্যাঁ, সব মেয়েরা ভালো আছো তোমরা? আজ থেকে তোমাদের মতামত চলবে না, তোমাদের ইচ্ছে মতো কিছু হবে না। দেবী আম্মা তোমাদের যা বলবে তোমাদের তাই করতে হবে। বুঝতে পেরেছো কথাটা? এখন থেকে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন কমপক্ষে 6টা বাড়িতে তোমাদের ভিক্ষে করতে হবে আজ থেকে। এখন থেকে যদি কোনো কষ্টও হয় সেটা তোমরা মোটেও উচ্চারণ করবে না। তোমাদের মুখে শুধুমাত্র হাসি লেগে থাকবে। খাবার জন্যও ততক্ষণ মুখ খুলবে না যতক্ষণ না দেবী মা নিজে খাচ্ছেন। আজ থেকে তোমাদের বিয়ে প্রভুর সঙ্গে হয়ে গেছে। আজ থেকে তোমরা প্রভু দাসী হলে। যারা পুতুলের সঙ্গে খেলা করত, গাছের ডালে দোল খেত, হাওয়ার থেকেও দ্রুত দৌড়তো আর কথার থেকেও বেশি হাসত, সেই সব বাচ্চারা রাতভর চলা সেই নিয়মগুলোকে খেলা মনে করে নিয়েছিল। তাদের এতটুকু আন্দাজ ছিল না যে পরের দিন সকালে তাদের জীবনে চিরকালের মতো অন্ধকার নেমে আসবে। কিন্তু আগামী দিনে এই বাচ্চাগুলোর মধ্যেই একটা বাচ্চা এই অন্ধকারকে প্রতিবাদ করে সরিয়ে ফেলতে চলেছিল। এমন একটা রীতিকে ভাঙতে চলেছিল যা তার মা আর পুরো গ্রামের কাছেও চিন্তা করাও অসম্ভব। 9 বছরের ছিলাম যখন আমাকে আর আমার বান্ধবী প্রভাকে প্রভুদাসী করা হয়েছিল। আর তখন তো আমরা এই কথাটার মানেটাও জানতাম না। একবার প্রভুদাসী হলে সারা জীবনের জন্য হয়ে থাকতে হবে। কিন্তু এটা তো ছোটবেলাতেই ঠিক হয়ে গিয়েছিল যে মিনা প্রভুদাসী হবে আর প্রভুদাসী মরবে। মিনা, চল ওই বাড়িটায় গিয়ে দেখি কিছু তো পাওয়া যাবে। মুখটা অমন করিস না, আমার ওই সব ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই। চল। মা, ভিক্ষা দিন। বল। ভিক্ষে দাও। কি চাই? মা, ভিক্ষা। বল না। ভিক্ষে। মা, ভিক্ষা। মা, ভিক্ষা। যাবো না। কেন যাবি না তুই? কথা না শোনা তুই কে? আমি বলছি চল, মেরে শেষ করে দেবো। চুপ কর শান্তি। উনি তোর পুরো টাকাটা দিয়েছে, তুই এখন থেকে পুরোপুরি ওনার, বুঝলি? আমাকে যত খুশি মারো, আমি ওখানে কখনো যাবো না। যাবি না তুই? চল, যা এখান থেকে, যা। চল বলছি।
প্রভা, হ্যাঁ তুই দেখলি শান্তি দিদি কত কাঁদছিল? আমি তো কাঁদবো না, তুইও কাঁদিস না। মা বলছিল 3-4 বছর পরে আমাদেরও পালা আসবে, কেউ আমাদেরও নিয়ে যাবে। কান্নাকাটি করলে আরো মারধর খাবো। মিনা, তাড়াতাড়ি দেবী মায়ের ভোগ নিয়ে আয়। হ্যাঁ মা। মিনা, যা অরুণকে ডেকে নিয়ে আয় খাবার খাওয়ার জন্য। অরুণ দাদা, খাবার। হ্যাঁ। মা, হুম, ভিক্ষে চাইতে ভালো লাগে না। কেন? লজ্জা করে। পাগলি, লজ্জা নয় গর্ব অনুভব কর। আমরা তো প্রভুদাসী, ভিক্ষা পাওয়াটা আমাদের অধিকার, আর পেট চালানোর এটাই একটা উপায়, বুঝেছিস? কোনো অন্য উপায় কেন নেই? আমি কাজকর্ম করে নেব, ভিক্ষা চাওয়া ছি। ছি বলতে নেই মিনা, ভিক্ষে করেই তোদের দুজনকে এত বড় করেছি। দাদা তো ভিক্ষে চায় না, ও তো কাজ করে, তাই না? তুই প্রভুদাসী, ও তো নয়। তুই ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারবি না, এই কথাটা মনে গেঁথে নে, আর কোনোদিন বলবি না। নে, এবার খেয়ে নে। অরুণ দাদা, অরুণ দাদা, মিনা, তোমার সঙ্গে কথা আছে। এখন? তুমি কখনো আমাদের বাবাকে দেখেছো? না। আমাদের বাবা কোথায়? আর প্রভার বাবা কোথায়? আমাদের কোনো বাবা হয় না, আমরা জানি না আমরা কার সন্তান। দুঃখ পাচ্ছিস? ভিক্ষে চাইতে ভালো লাগে না। আগে ভালো ছিলাম, আগে আমরা খেলতাম, খুব মজা করতাম। আরে তোর কি সত্যি সত্যি বিয়ে হয়েছে নাকি? তোমার হয়েছে? না। তাহলে আমার আর প্রভারই কেন, তোমার কেন নয়? যখন আমার 6 বছর বয়স তখন তুই হয়েছিলি, নয়তো আমারও বিয়ে হয়ে যেত প্রভুর সাথে। প্রভুদাস বানিয়ে দিত আমায়। তারপরে যখন তুই এলি সবাই খুব খুশি হলো, কারণ প্রভুদাসীকেই সবাই পছন্দ করে। আমি আগেই জানতাম যে মা আমাকে নিয়ে খুশি নয়, যতটা তুই জন্মানোর পরে হয়েছে। এরকম কেন? কারণ কি তুই প্রভুদাসী প্রথাটা এগিয়ে নিয়ে যেতে পারবি। তার মানে যখন মা ছোট ছিল তখন ওর মা ওকে প্রভুদাসী বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, হতে পারে। শুধু মাই নয়, পুরো গ্রামই। প্রভার মাকেও বানিয়েছিল? হয়তো ওনাকেও। দাদা, আজকে আমি আর প্রভা না কিছু দেখেছি। শান্তি দিদি আছে না, শান্তি দিদি, হ্যাঁ, ওকে না একটা লোক খুব মারতে মারতে নিয়ে যাচ্ছিল। ওর মা ওকে পাঠিয়ে দিল। এরকমটাই হয়। যদি কোনো লোকের কোনো প্রভুদাসীকে পছন্দ হয়ে যায় না, ওকে টাকা দিয়ে কিছুদিন নিজের কাছেই রেখে দেয়। যখন ওর মন ভালো থাকে না তখন ওকে দিয়ে যায়, আবার নতুন কোনো লোক আসে ওকে নিয়ে যায়। এটাই হলো প্রভুদাসীর জীবন। এইভাবেই চলে ওদের। হয় কোনো লোকের কাছে থাকো, নয় ভিক্ষা করো। মানে আমাকেও কেউ কিনবে? কিনবে হয়তো, কিন্তু এখনই না, কয়েক বছর পর। আজকেই মা একজনের সঙ্গে কথা বলছিল, ও তোকে খুব পছন্দ করেছে আর তোকে এখনই চাইছে। হ্যাঁ চল মিনা। মিনা, তুই জানিস আমাকে কেউ নেবে বলেছে, বেশি পয়সা দিতেও রাজি আছে, কিন্তু মা বারণ করে দিয়েছে। আমাদের এত টাকা কেন দেয়? আর লোকেরা আমাদের কিনে কেন নিয়ে যায়? মা বলছিল এটা নাকি রীতি। আমরা স্কুলে কেন যাচ্ছি না অন্য বাচ্চাদের মতন? মা বলছিল ওই স্কুলটা ভালো না,
আমরা একটা নতুন স্কুলে যাব। সত্যি? ওই নাচের স্কুলে পার্বতী মা আছেন না, উনি আমাদের নাচ শেখাবেন। আমার আর তোর মায়ের সাথে কথা বলবে এই ব্যাপারে। মা, রেগে কেন আছো? কারণ তুই কাজকর্ম মন দিয়ে করিস না। এত বছর হয়ে যাওয়ার পরেও আমি তোর থেকে বেশি ভিক্ষা পাই। আরে ছোটদের সবাই বড়দের থেকে বেশি ভিক্ষা দেয়, তাও খুশি মনে। মা, তুমি আমাকে কাউকে দিয়ে দেবে? এমনি দিয়ে দেবো কেন? যে বাবু তোকে রাখার জন্য সবচেয়ে বেশি টাকা দেবে তাকে দিয়ে দেব। মানে? মানে কুমারী থেকে যুবতী বানিয়ে দেবে, যে তোকে খুব ভালোবাসবে, তোর সাথে শোবে, তাকে। আমাকে শুধু তুমিই ভালোবাসো, আর কেউ না। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। ঠিক আছে, অত ভাবিস না। এক্ষুনি তোকে কাউকে দিয়ে দেবো না আমি। বড় হয়ে গেলে তুই নিজেই বুঝে যাবি। মা, আমি প্রভুদাসী মানে জানতাম না। আমি এসব করব না। আমি স্কুলে যাব। বাজে কথা বলিস না মিনা। একবার প্রভুদাসী হলে সারা জীবন প্রভুদাসী থাকতে হয়। প্রভুর সঙ্গে তোর বিয়ে হয়েছে, আর বিয়ে না তো কখনো ভাঙা যায় না ছাড়া যায়। আমি আবার স্কুলে কেন যেতে পারি না? কারণ শুধু বই পড়লে পেট ভরবে না, কিন্তু ঘুঙুর পেট ভরাবে। এক দুই তিন চার তৎ তৎ তৎ, এক দুই তিন চার তৎ 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 তৎ, এক দুই তিন চার তৎ তৎ, এক দুই তিন চার তৎ 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 তৎ, এক দুই তিন চার তৎ তৎ। 6 বছর ভিক্ষা করার পর, নাচ শেখার পর মিনা এবার 15 বছরের হয়ে গেছে। আর তার কুমারিত্বের জন্য এখন দাম হাঁকা শুরু হয়েছে। শৈশব মনে বেড়ে ওঠা প্রশ্নের চারা গাছটা এখন মিনার মনে শিকড় গেড়ে বসেছে, কিন্তু সে সেই প্রশ্ন করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। বলরাম বাবু কিন্তু অনেক বড় মানুষ, ওনার মনটাও অনেক বড়। শোন, তুই যদি ওনাকে খুশি রাখতে পারিস, তাহলে কিন্তু তুই সারা জীবন ওনার দাসী হয়ে থাকতে পারবি। অন্য কারোর বিষয় ভাবার দরকারই হবে না। অরুণ দাদা, আসছি। হ্যাঁ, আচ্ছা মা, আমি কি যাওয়ার আগে একবার প্রভার সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, গিয়ে দেখা কর। ও তো তোর ছোট্টবেলার বন্ধু, তোর বোনের মতোই তো। মিনা, খুব ভালো ভাগ্য তোর, ভালো সম্বন্ধ এসেছে তোর। ভাগ্য তো ভালো তোর প্রভা, যে তোকে কারোর সঙ্গে পাঠানো হচ্ছে না। আমাকেও পাঠাচ্ছে। আরে, তুই তো আমাকে আগে বলিসনি। আমিও জানতাম না, আজকেই জানতে পারলাম। মা বলল, জানি না, কেউ জিজ্ঞেস করছিল। মা হ্যাঁ করে দিয়েছে। তো কে উনি, আর কোথায় যাবি তুই? কিছু জানি না, আর এরপরে কি জানি আর দেখা হবে কিনা। চলে আয়, আজ থেকে তুই ওখানে থাকবি। আমি আপনার সাথে ওই বাড়িতে কেন থাকতে পারি না? কারণ ওখানে আমার পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে। ওরা এখানে কখনো আসবে না, আর তুইও ওখানে কোনোদিন যাবি না। কিন্তু আমি আসবো রাত্রিরে। আমি সারাদিন এখানে কি করব? ঘুমোবি, আরাম করবি, পেট ভরে খাবার খাবি। তোর মা বলেছে যে ভিক্ষে করা তোর পছন্দ না, আমারও পছন্দ না।
আজ থেকে তুই কোনোদিন ভিক্ষে চাইবি না, খুশি? তাহলে রাতের জন্য তৈরি হয়ে যা, আজ আমাদের প্রথম রাত, বুঝেছিস? বছর আগে তুই যখন প্রভুদাসী হলি, আমিও তখন মন্দিরে ছিলাম। তখনই তোর মার কাছ থেকে তোকে চেয়ে নিতাম, কিন্তু ও বলল যে আগে একে বড় হতে দাও। এখন বেশ ভালোই বড় হয়েছিস মিনা। আয়। আমার মাও প্রভুদাসী ছিল, তার মাও আর তার মায়ের মাও ছিল। আমার আর অরুণদার বাবাকে মা, আমরা তো প্রভুদাসী। ওই সমস্ত পুরুষরাই আমাদের প্রভু, যাদের আমরা সেবা করি। কিন্তু বাকি মহিলাদের তো একটাই স্বামী থাকে না? কিন্তু আমরা আলাদা মিনু, আমাদের বিয়ে প্রভুর সাথে দেওয়া হয়। বহু যুগ ধরে এটাই চলে আসছে, তাই আমাদের বিয়ে মানুষের সাথে হতে পারে না। কিন্তু মা, বাচ্চার তো মানুষই জন্ম দেয় না, তবে আমাদেরকে জন্ম দিয়েছে? আমি জানি না রে, আর জানার দরকারও নেই। অরুণ আমার প্রথম সন্তান, তারপর দুটো মেয়ে হয়েছিল, যারা জন্মের পরেই মারা যায়। তারপর তুই এলি, আমার হিরে। তুই জানিস, তুই আসার আগে আমার খুব মন খারাপ থাকতো, মনে হতো আর যেন কেউ না আসে। কিন্তু দেবী মা আমাকে উপহার দেন তোর রূপে। মা, বলরাম বাবু আমাকে নিয়ে যাবেন বলেছেন। তুমি বলছিলে যে উনি আমাকে সারা জীবনও রাখতে পারেন। তুমি এরকম কাউকে পাওনি? না রে, এত ভালো ভাগ্য ছিল না আমার। আমাকে নিয়ে যাওয়ার কিছুদিন পরেই উনি আমাকে ছেড়ে দেন। তারপরে তো কতজন এলো গেল, তার হিসেবও নেই। তোমার ভালো লাগতো মা আলাদা আলাদা প্রভুদের সঙ্গে থাকতে? ভালো লাগা বা না লাগার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা হলাম প্রভুদাসী, আমাদের কাজ হলো সব পুরুষদের খুশি রাখা, মন থেকে খুশি রাখা, আর সন্তানের জন্ম দেওয়া। সন্তানের জন্য দেবী মায়ের কাছে প্রার্থনা কর। মেয়ে হলে তারা আমাদের খেয়াল রাখবে, এটাই আমাদের প্রথা আর আমাদের ভাগ্য। সেই রীতি সে মানতে চায়নি, নিজের ভাগ্যকেও মানতে চায়নি। তার মন শুধু একটা কথাই বলছিল যে আমি এটা করব না, কিন্তু মুখ তখনও এটা বলার জন্য প্রস্তুত ছিল না। এই অপমান, এই কষ্টের কোনো বিকল্প ছিল না, অন্তত এখনো তো নেই। ওর বয়সী অন্য সব মেয়েদের কাছে যেই সব সাধারণ জিনিস ছিল থেকে ওকে বঞ্চিত রাখা হয়েছিল। ওকে বলা হয়েছিল যে ও সাধারণ নয়, ওইসব জিনিস ওর জীবনের অংশ হতে পারে না। কুমারী অবস্থার আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা তখনও মিনাকে ছেড়ে যায়নি, কিন্তু ওকে বারবার এটাই বোঝানো হতো যে সব কিছুর উপরে ওর কোনো অধিকার নেই। ওর জীবনের কোনো ইচ্ছের জায়গা ছিল না, বরং শুধু সেবা লেখা ছিল। বারবার ওর শুধু এটাই মনে হতো যে ও বুঝতে পারেনি যে ও যেটাকে খেলা মনে করেছিল আসলে সেটা একটা ভয়ঙ্কর শাস্তি ছিল। প্রত্যেক মুহূর্তে এই প্রশ্নটা ওকে কুরে কুরে খাচ্ছিল যে আমার জীবন কি এটাই?
মিনা, জিনিসপত্র গুছিয়ে নে। কেন প্রভু? তোকে তোর বাড়িতে রেখে আসবো। কিন্তু কেন? আর আমি তোকে রাখতে পারবো না। মিনা কি এটাকে মুক্তি ভেবে খুশি হবে নাকি আগামী দিনের অবস্থার কথা ভেবে উদাস হবে? মিনা সেটা ঠিকও করতে পারছিল না, কিন্তু তাকে ব্যবহার করা পুরুষের সেটার কোনো প্রভাব পড়ছিল না। রাঘব, হ্যাঁ দিদি। কে এই মেয়েটা? এর নাম মিনা দিদি, সাহেবেকে কিনে এনেছে। ও প্রভুদাসী। ঘরে নিয়ে আসবো নাকি ওকে? আরে ও তো চাকরদের ঘরে থাকে, উঠোনে। উঠোনটা তো বাড়িতেই, তাই না? দেখো, আমি চাই না এইসবের প্রভাব আমার বাচ্চাদের উপর পড়ুক। তুমি আমার স্ত্রী, তোমার সম্মান আছে। ও তো শুধু একটা দাসী, আমার প্রয়োজন মেটায়। তোমার প্রয়োজন তুমি জানো। দেখো, ধমক ভেবো না। বাচ্চাদের নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব, কোনোদিনও ফেরত আসবো না। এবার তুমিই ভেবে নাও, প্রয়োজন গুরুত্বপূর্ণ না সম্মান? অরুণদা কোথায় গেছে? কোনো কাজে? জানি না, এখন আর এখানে থাকে না। কেন? বিয়ে করেছে, নতুন সংসার পেতেছে। বিয়ে? দাদার বিয়ে হয়ে গেছে আর আমাকে বললেও না? আমাকে বলেছিল, কিন্তু ডাকেনি। ওর নিজের জীবন ওকে বাঁচতে দে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি তুই কোনো নতুন প্রভু পেয়ে যাস, বাস। আর যদি না পাই তখন? এ কথা বলতে নেই রে। দেবীমা কাউকে না কাউকে রোজ পাঠাবেন, খালি পেটে রাখবেন না। হুম? অরুণ দাদা। আরে মিনা, কেমন আছিস তুই? কখন এলি? 1 সপ্তাহ হয়েছে। বলরাম বাবুর স্ত্রীর আমার ওখানে থাকা পছন্দ নয়, তাই এখানে রেখে গেছেন। তো এখন রোজ নতুন নতুন লোক আসে বাড়িতে। সুধা, এদিকে এসো। এসো। এ মিনা, আমার ছোট বোন। দাদা, প্রভাদের বাড়িতে তালা লাগানো। তুই জানিস ওরা এখন কোথায় থাকে? না, আমি তো জানি না। তোর যাওয়ার 10 দিন পরেই তো চলে গেছে। কিন্তু ওর মা? ওর মায়ের কথাও জানি না। আর ওর প্রভু, উনি এখন কোথায় আছেন? কোন গ্রামে? আমি ঠিক করে বলতে পারবো না, কিন্তু লোকের মুখে শুনেছে এটা 50-60 বছরের বুড়ো লোকের সঙ্গে আছে। তোর হয়ে গেছে, এবার আমার পালা, আমার পালা। ইয়ে! না না, পুরো দিন বা কখনো পুরো রাত মিনা রীতির নামে
আলাদা আলাদা পুরুষের শারীরিক চাহিদা পূরণ করে চলেছিল। ওর মন, ওর আত্মা, ওর ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর এই নরকের বাইরে আসার জন্য ছটফট করছিল। কিন্তু সেই সূর্যটা কোথায় যে তার আলোক রশ্মির এক টুকরো ওর দিকে ছড়িয়ে দেবে? বোনের মতো ওর ছোটবেলার বন্ধু, ওর দুর্ভাগ্যের ভাগিদার প্রভার খোঁজ খবর নেওয়ার জন্য মিনা অস্থির হয়ে ওঠে। আরো কয়েক বছর কেটে যায়। সেই সময়টা আসে যখন ওর মতো বাকি মেয়েরা তাদের অতীত আর ভবিষ্যৎকে মাটি চাপা দিয়ে শুধুমাত্র বর্তমানের সঙ্গে লড়াই করে চলেছে। কিন্তু মিনার মনে তখনও মুক্তির ইচ্ছা ডানা মেলে বসেছিল। শোনমা, আজ আরেকজন প্রভু আসবেন। আগে উনি তোর কথা শুনেছেন, বেশ জোয়ান, নাম হলো অর্জুন। তুই আমার কথা শুনছিস কি না? শুনছি মা। আমি শুনেছি অনেক টাকা আছে। দেবী মায়ের কাছে প্রার্থনা কর যে তোকে বরাবরের জন্য রেখে নিক। ঠিক আছে মা। খুব বড় আশ্রয় হবে তোর। বয়সও তো বাড়ছে আমাদের দুজনের। মা, ওই আমি যদি অরুণ দাদা আর বৌদির মতো বিয়ে করে নিই? এ কথা মনেও আনবি না। আমাদের বানানোই হয়েছে দেবী মায়ের দুনিয়ার সেবা করার জন্য। এরকম চিন্তাও মনে আনবি না। আমাদের দুজনের অভিশাপ লাগবে। আর কি অভিশাপ লাগার বাকি আছে মা? প্রভুদাসী হওয়ার জন্য ভাগ্য দরকার হয়। আমাদের বংশকে এগোতে হবে। দেখ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা মেয়ের মুখ দেখা, তারপর আরো মেয়ে হবে যারা আমাদের নাম, কাজ আর প্রথা এগিয়ে নিয়ে যাবে। আগে আমি অর্জুন, আমি বলেছিলাম আজকে আমি আসবো। হ্যাঁ, আসুন। ও আপনার জন্যই অপেক্ষা করছে। আমার বন্ধু সতীশ বলছিল তুমি নাকি খুব সুন্দরী। ও এসেছিল তোমার কাছে? আগে আমার কাছে রোজই নতুন নতুন লোক আসে। ওনারা আমার নাম জিজ্ঞাসা করলেও আমি কখনো কাউকে নাম জিজ্ঞাসা করি না। আমার নাম অর্জুন, মনে রাখবে না, ভুলে যাবে। শুরু করি প্রভু। এই অর্জুন রোজ আসছে দেখছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে থাকে। করেটা কি? ওই যা সবাই করে। মনে হয় বেশ খুশি আছে তোর সাথে। জানি না। জানিস, ওর বাবা না খুব পয়সাওয়ালা লোক। হিমাবলী গ্রামে একটা বড় বাড়িতে থাকে। ওরা বড় বাড়ি আর রাস্তা বানানোর কাজ করে। একটা কথা বলতো, এই অর্জুন তোকে কখনো কেনার কথা বলেনি? না। তাহলে সে কি কথা বলে? এতক্ষণ ধরে তো কেউ ভেতরে থাকে না। নিজের বাড়ির লোকজনের কথা বলে, আমার কথা জিজ্ঞাসা করে। কাল যখন আসবে ওর সাথে কথা বলবি। ওকে বলবি যে কিনে নাও আমাকে, সারা জীবন শুধু তোমার হয়েই থাকবো। আমার মন বলছে ও তোকে কখনো ছাড়বে না। ভেবে দেখ, আমাদের দুজনেরই কত ভালো হবে। একটা কথা বলবো তোকে, এই যে তুই মুখটা করে রাখিস না, একদম ভালো লাগে না। আরে আমরা প্রভু দাসী, আমাদের কাজ হলো হাসি খুশি থাকা, ভালো থাকা, লোকেদের ভালো রাখা। তুই যদি মন দিয়ে ভক্তি নিয়ে কাজ না করিস, অভিশাপ লাগবে। অভিশাপ দেবী মায়ের।
জানো মা, আমার 1.5 মাস চলছে মা। তুই সত্যি কথা বলছিস? আরে দেবী মা গো, দেবী মা, হে মা, মেয়ে দাও আমাকে, সুন্দর একটা মেয়ে তোমার সেবার জন্য। যখন আমার খুব মন খারাপ থাকে তখন এখানে এসে বসে থাকি। তোমার মা বলছিল তোমাকে এখানেই পাওয়া যাবে, পুকুরের পাশে। প্রভু, একটা কথা বলার ছিল। বলো। ওই আমার মন চাইছে না। কি হয়েছে? দেখুন, আপনি সবসময় আমাকে সম্মান দিয়ে ভালোভাবে কথা বলেন, তাই এটা বলার সাহস করছি। কিছুদিন, শুধু কিছুদিন আমাকে একা থাকতে দিন। আসলে ছুলে আমার কিরকম একটা লাগছে। আমি ডাক্তারের কাছেও গিয়েছিলাম, উনি আমাকে বললেন যে আমি 1.5 মাসের গর্ভবতী। কিন্তু 3 মাস ধরে তো শুধু আমি তোমার কাছে আসছি, তাই না? হ্যাঁ, সারাদিন শুধু আপনিই আমার সঙ্গে থাকেন। তাহলে এই বাচ্চাটা আমার? মা বলেন যে আমাদের প্রভুদাসীদের বাচ্চার শুধু মাই থাকে, বাবার নাম তো কেউ মনেই রাখে না। কিন্তু আমি আপনার নাম মনে রাখবো, অর্জুন। মিনা, এই গ্রামে একটা ছোট্ট ফ্যাক্টরি আছে যেখানে বহু মহিলা কাজ করে, দিন মজুরের কাজ, কিন্তু জীবনটা ভালো করে কাটাতে পারবে। মিনা, তুমি আর অন্য কারোর সঙ্গে সময় কাটাবে না। চাকরি? কেমন চাকরি দিতে চাইছে এই অর্জুনের বাচ্চা? এসবের মানে কি? মানে আছে মা, উনি চান যে আমি আর অন্য কারোর সঙ্গে সময় না কাটাই। শোন, তোর একটাই চাকরি, প্রভুর চাকরি। প্রভুর কাজ করা, পুরুষদের সেবা করা, ওদের খুশি রাখা, শরীর দেওয়া। বহু যুগ ধরে আমরা এটাই করে আসছি। আর কোনো চাকরি করতে পারবি না তুই। দেবী মাকে জবাব দিতে হয়, জবাব। কিন্তু মা, আমি পরিশ্রম করে দুজনেরই পেট চালাবো, আর এর জন্যেও তুই এই মেয়েটার সাথে না বিদ্রোহের জন্ম দিচ্ছিস। তোর বিয়ের সময় আমি ঠাকুরমশাইকে যে কথা দিয়েছিলাম, তুই তাকে ভেঙে দেওয়ার কথা বলছিস। বড় হয়ে মত পরিবর্তন করতে পারে, নিজের মর্জিতে চলতে পারে। না, আমরা তেমন কিছু হতে দেবই না। এখন থেকে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু মা, আমার এখন নতুন আর একটা ভালো জীবন চাই, তোমার জন্য, আমার জন্য, আর এই বাচ্চাটার জন্যও। হ্যাঁ, তুই এই ফ্যাক্টরিতে গিয়ে 2 পয়সা কামিয়ে ভালো জীবন কাটাবি না? আরে তুই বাড়িতে থেকে এর চেয়ে 6 গুণ বেশি কামাবি। কিন্তু এই কাজটা আমার মোটেই ভালো লাগে না মা। এসব খারাপ। এটাকে সেবা বলে। তো এরকম সেবা আমার পছন্দ না মা। রোজ আলাদা আলাদা পুরুষের সঙ্গে শোয়া, এটা কি সেবা বলে নাকি? মা, আমি সত্যিই কোনো কাজ করতে চাই, আমাকে কাজ করতে দাও মা, আমার জন্য আর আমার বাচ্চার জন্য। মাথা খারাপ হয়ে গেছে তোর, মাথা খারাপ হয়ে গেছে। তুই চাকরি করতে চাস না? যা চাকরি কর, কিন্তু এই মেয়েটার ব্যাপারে একদম ভাববি না, খবরদার। কেন ভাববো না? আমার বাচ্চা। বাচ্চা বাচ্চা বলবি না, মেয়ে বল, মেয়ে। আরো তোর মেয়ে নয়, দেবী মায়ের উপহার, আমাদের বংশ। ও সেটাই করবে যার থেকে ওর জন্ম হয়েছে। তুই যদি এর থেকে অন্য কিছু করার চেষ্টা করিস না, তো সেটা আমি বেঁচে থাকতে হতে দেব না। পুরো গ্রাম আমার পাশে থাকবে। প্রভুদাসীর প্রথা কখনো ভাঙতে পারে না। বিশ্ববিখ্যাত ব্রাজিলিয়ান সাহিত্যিক পলো কয়েলো লিখেছেন,
যে আপনি যদি কোনো জিনিসকে মন প্রাণ দিয়ে চান তাহলে পুরো ব্রহ্মাণ্ড পরিকল্পনা করে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে। মিনার গন্তব্য ছিল ওই অপমানের পাক থেকে বেরিয়ে আসা, যেটা তাকে তার ভাগ্যে লেখা আছে বলে বলা হয়েছিল। মিনার উদ্দেশ্য ছিল সেই রীতির গরাদকে ভাঙা যা তাকে আর তার সন্তানকে বেশ্যাবৃত্তিতে আটকে রেখেছিল। মিনার মুখে এই পুরনোপন্থী অমানবিক মধ্যযুগীয় প্রথা তালা ঝুলিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ওর মন শৈশব থেকে আর্তনাদ করছিল একটা উন্নত জীবনের জন্য। এখন মিনা জীবনের সেই প্রান্তে দাঁড়িয়েছিল যেখানে তার সামনে শুধুই নিরাশার খাত, কিন্তু তা সত্ত্বেও আশার একটা ছোট্ট আলোর শিখর দেখা যাচ্ছিল, আর সেই শিখরে চড়ার সাহস তাকে দিচ্ছিল তার গর্ভে বেড়ে ওঠা ছোট্ট প্রাণ। আর মিনা আশ্রয়ের একটা ছায়া দেখতে পেয়েছিল সেই বাচ্চার বাবার মধ্যে, যে তার জীবনেও অন্য পুরুষদের মতোই শারীরিক চাহিদা মেটাতে এসেছিল, কিন্তু তার মনুষ্যত্ব মিনাকে আপন করতে বাধ্য করেছিল। কিন্তু মিনা কি এই রীতি আর বংশের গারদ ভাঙতে পারবে? সে কি নিজের ভাগ্য নিজে লিখতে পারবে? মিনা একটা কঠিন লড়াইয়ের ময়দানে নামতে চলেছিল, এমন একটা লড়াই যা কখনো কারো কাছে সহজ ছিল না। মিনার কাহিনীর সেই অংশ যা সবকিছুর থেকে আলাদা, যা আপনারা আজকে দেখলেন, সেটা আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে, মিনার কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগে। আর সেই সঙ্গে এটাও জানতে চেষ্টা করব যে মিনার বোনের মতো বন্ধু প্রভা তাকে জীবন কি উপহার দিল। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।